ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। কেউ যদি নাস্তিক হয় তাহলে তাকেও সংবিধান সেই অধিকার দেয়, কারণ এটা ভারতবর্ষ। দোল উৎসবেও বাদ গেল না ধর্ম নিয়ে রাজনৈতিক আকচি। এদিন শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, আজকের এই বিশেষ দিনে আমাদের শপথ নিতে হবে যে শ্রী চৈতন্যদেবের বাংলার ধর্ম নিরপেক্ষতার সহিষ্ণুতার গায়ে আমরা দাগ লাগতে দেব না। আর এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এলাকা ভবানীপুরে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী। নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। দেশের মান্যতাপ্রাপ্ত গ্রন্থের নাম সংবিধান। সংবিধান প্রত্যেককে নিজ ধর্ম পালনের অধিকার দেয়। কেউ যদি নাস্তিক হয় তাহলে তাকেও সংবিধান সেই অধিকার দেয়, কারণ এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই শুভেন্দু অধিকারী দুদিন আগে ইফতার পার্টিতে যেতেন, আজকে শুভেন্দু অধিকারী বড় বড় হিন্দু মসিহা সাজছেন। শুভেন্দু অধিকারী 4-5 বছর আগে ডায়ালগগুলো তো বাংলার মানুষ বলেননি। আমরা খুব পরিষ্কার করে বলছি, এই ধরনের অসভ্য স্টেটমেন্ট বাংলা বরদাস্ত করবে না। বিধানসভা ভোটের আগে হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, গীতা কোরআন নিয়ে সংঘাত সপ্তমে পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাঙ্গন থেকে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছেন, তখন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরি করেছেন। বিজেপি নেতারা আবার রাম মন্দিরের শিলাপুজো করেছে, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে অংশ নিচ্ছে। আর এ নিয়েই চড়ছে রাজনীতির পারদ। সবার ভালো হোক, সবার উন্নয়ন হোক, ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে এই রাজনীতি, বিভাজনের রাজনীতি আমি চাই না। কিছু রাজনৈতিক দল, বিজেপি, সিপিএম, এরা হঠাৎ ভোট এলে ধর্ম নিয়ে জেগে ওঠে। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কথা বলতে পারি, আমরা সব ধর্মের সব আচারকে সম্মান করি এবং তার যে সামাজিক পার্টটুকু আছে সেখানে আমরা সবাই সবসময় সামিল হই। এ নিয়েই তৃণমূল বিজেপি দুদলকেই কটাক্ষ করেছে সিপিএম। ধর্মনিরপেক্ষ ভারত সংবিধানে লেখা আছে, দাগ লাগাচ্ছেন কেন আরএসএস এর কথায়? কেন মন্দির মসজিদ করছেন? কেন দুধেল গাই বলেছেন? কেন সেই কারণে আজকে একটার পর একটা মন্দির, আবার মন্দির কেন করতে হচ্ছে? আসলে ধর্মকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন রাজনীতিতে, ক্ষমতা সোপান হিসেবে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ধর্মময় রাজনীতি। আবির দত্ত, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। রাজ্যে জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি। সূত্রে খবর 15 অথবা 16 মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। নজিরবিহীনভাবে তার অনেক আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী এসেছে পশ্চিমবঙ্গে। জেলায় জেলায় চলছে রুট মার্চ। এরই মধ্যে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে কড়া নির্দেশিকা দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে। কেন্দ্রীয় বাহিনী যেন কারো আতিথেয়তা না নেয়, তাদের নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না, স্পষ্ট করে জানিয়ে দিল কমিশন। একই সঙ্গে এবার বুথে বুথে নজরদারি আরও করা হচ্ছে কমিশনের তরফে। প্রতিটি বুথের ভিতরে তো বটেই, বুথের বাইরেও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বডি ক্যামেরা দেওয়ার কথাও আগে জানানো হয়েছিল। সেন্ট্রাল ফোর্সে দেখো এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। ওরা এরিয়া যাবে, চিনবে, পেট্রোলিং করবে। হ্যাঁ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে। ও তারপরে সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম থাকবে। তো এটা যেটা আছে এদের ভালোই, কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। বুথের ভিতরে হোক বা বাইরে, গন্ডগোল দেখা মাত্র ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এছাড়াও বুথের বাইরে থেকে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রো অবজারভাররা। গতবার তো 950 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এনেছিল। দিনের শেষে ভোট তো বাহিনী দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। বাংলার মানুষ ভোট দিয়েছে বলেই বারংবার বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে। আর বলতে হচ্ছে কেন যে কেন্দ্রীয় বাহিনী যাতে কারোর আতিথেয়তা গ্রহণ না করে? তার মানে কি কেন্দ্রীয় বাহিনীর ওপর সংশয় প্রকাশ করছে যে কেন্দ্রীয় বাহিনী এসে এখানে আতিথেয়তা গ্রহণ করে কেন্দ্রীয় বাহিনী ম্যানিপুলেট হয়ে যায়? তাহলে তো ভয়ঙ্কর। তাহলে তো অবিলম্বে সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে বলা উচিত। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তথাকথিত জঙ্গল রাজত্ব হিসেবে যাদেরকে চিহ্নিত করা হতো, সেখানেও রাজনীতি যখন হিংসামুক্ত হয়েছে, রক্তমুক্ত হয়েছে, তখন পশ্চিমবঙ্গের রাজনীতি এর থেকে বাইরে আসতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তগুলো স্বাগত জানানো শুধু নয়, এটাকে কার্যকরী করতে হবে। নির্বাচন কমিশনের নজরে থাকছেন ইআরও, এইআরওরাও। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি না হওয়া নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রে খবর, এবার কেস টু কেস তুলে নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছে সিও দপ্তরের তরফে। একাধিক অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে সেই রিপোর্টে। যেমন তুলে ধরা হয়েছে জনৈক রহমান নামে এক ভোটারের নাম,
যার ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 প্রজন্ম ধরে একই ঠিকানায় বাস করছে তার পরিবার, একই বুথে ভোটও দিচ্ছে, অথচ তার নাম বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে। দেখা গেছে তিনি শুনানিতে হাজিরা দিয়ে নথি দিলেও তা আপলোডই করা হয়নি। এই পরিস্থিতিতে পর্যবেক্ষকদের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন ইআরও এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? ইআরও এইআরওদের ভূমিকার পাশাপাশি রাজ্যে বুথ প্রস্তুতি নিয়েও অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কোনো বুথে নেই জলের ব্যবস্থা, আবার কোনো বুথে নেই বিদ্যুৎ সংযোগ। ভোটারদের ডেকে আনা হয়নি হিয়ারিংয়ের জন্য, ইচ্ছাকৃতভাবে মৃত ভোটারকে জীবিত করে রেখেছে। অতএব আমরা ইলেকশন কমিশনের কাছে ইতিমধ্যেই দাবি করেছি যে কি কয়েকজনের বিরুদ্ধে যেমন এফআইআর জারি হয়েছে, এই যে যারা এই কাণ্ডের সাথে যুক্ত, যারা এইভাবে বিষয়টাকে ডিলে করেছে, সরকারি কাজে হস্তক্ষেপ, রাষ্ট্রীয় কাজে বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর, গ্রেপ্তার এবং চাকরি ছেদের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইলেকশন কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি। লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কি করে হতে পারে? কে ব্যানার্জিতে কার বাবা জের পরে ডবলই লিখেছেন আর কে জের পরে আই লেখে, কার নামের মাঝে কুমার আছে কার নামের মাঝে কুমার নেই, এগুলো যদি এইভাবে ভিত্তিতে লোককে হ্যারাস করা হয়, তো ফলে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তিনি তো যারা তার পরের ধাপের যারা কর্মী, যাদেরকে সরাসরি মানুষের সঙ্গে কাজ করতে হচ্ছে, পাড়ায় কাজ করতে হচ্ছে, বিএলওদের ডোর টু ডোর কাজ করতে হচ্ছে, তাদের এরা বিপদে ফেলে দিচ্ছেন। তার কারণে এটা বোঝা যাচ্ছে বিজেপির নির্দেশে যেন তেন প্রকারে নাম কাটার খেলা চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন প্রায় 60 লক্ষ ভোটারের নথি যাচাই করে দেখছেন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার রাত পর্যন্ত 3.5 লক্ষ নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে। যাচাই হওয়া আবেদনের মধ্যে 75% নামই থাকছে বলে খবর কমিশন সূত্রে। বাকি আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে ঝাড়খণ্ড থেকে 100 জন এবং ওড়িশা থেকে 100 জন করে মোট 200 জন জুডিশিয়াল অফিসার আসছেন পশ্চিমবঙ্গে। শুক্রবার তাদের রাজ্যে আসার কথা। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।